সন্ধ্যার দিকে শ্রাবণ হিয়াকে নিয়ে বের হলো বাড়ির উদ্দেশ্যে। কালকে থেকে আবার অফিসে কাজ শুরু। মাহিমা বেগম শ্রাবণকে বললেন হিয়াকে 2 দিনের জন্য রেখে যেতে, কিন্তু শ্রাবণই ছাড়লো না। বলল কিছুদিন পর হিয়াকে রেখে যাবে। কামাল এলো গাড়ি নিয়ে, দুজনে উঠে পড়লো। আধা ঘন্টার মতো সময় লাগলো ওদের আসতে। চৌধুরী বাড়িতে ঢুকতেই সাবিহা চৌধুরী দৌড়ে এসে জড়িয়ে ধরলেন হিয়াকে। হিয়া এসেছে থেকে মেয়ের মতোই আদরে রেখেছেন। তারও মেয়ে নেই, তাই এই হিয়াই যেন তার মেয়ে। দুজনে কথা বলতে বলতে ভেতরে ঢুকলো। শ্রাবণ ফোন স্ক্রল করতে করতে ওপরে এসে তার বাবার রুমের দিকে গেল। অফিস সংক্রান্ত কিছু কথা আছে। রাত তখন 8টা। রিমন কল করেছিল শ্রাবণকে, প্রাইভেটও খুলে দিয়েছে কিছুদিন হলো। হিয়ার অনুপস্থিতিতে রিমন কল দিল। হিয়ার বিয়ে হয়ে গেছে, এখন ওর পড়াশোনার সমস্ত দিকটা শ্রাবণের হাতে। শ্রাবণকে কল দেওয়াই ভালো হবে, হয়তো ব্যস্ততার কারণে হিয়া আসতে পারছে না। তবে রিমনেরও তো টিচার হিসাবে একটা দায়িত্ব থেকেই যায়, সেই হিসাবে কলটা দেওয়া। কিরে বন্ধু, কেমন আছিস? এই তো ভালো রিমন, তুই কেমন আছিস? ভালো। কি করছিস? কিছু না, তুই কি করছিস? আমিও তেমন কিছুই করছি না। তোর সাথে কথা আছে শ্রাবণ, বল। বলছি হিয়া কি আর প্রাইভেট পড়বে না? পড়বে তো। আজকে বইগুলো নিয়ে এলো আসার সময়। ও কালকে থেকে যাবে? ও আচ্ছা, এটা শোনার জন্যই, সামনে তো পরীক্ষা। হিয়াকে কালকে থেকেই পাঠিয়ে দেব, চিন্তা করিস না। শ্রাবণ রিমনের সাথে কথা বলে চলে গেল কাব্যর রুমে। কাব্য রিডিং টেবিলে বসে কিছু ডকুমেন্ট ঠিক করছিল। শ্রাবণ ওর পাশে দাঁড়িয়ে বলল, কাজ করছিস? তেমন কিছু না, কিছু বলবে? কালকে থেকে তোর ভাবিকে প্রাইভেটে নিয়ে যেতে হবে। আমি তো অফিসে থাকবো, তাই তুই নিয়ে যাবি, আবার নিয়েও আসবি। ঠিক আছে, কয়টায় যাবে? সকাল 10টায়। আচ্ছা। শ্রাবণ বেরিয়ে এলো কাব্যর রুম থেকে। কাব্য ল্যাপটপ চাপিয়ে নিয়ে বসে রইল। আর কিছুদিন পর থেকে অফিসের কাজে ঢুকিয়ে দেবে, সাথে আবার পড়াশোনা কন্টিনিউ। সব মিলিয়ে যেন এখনই ওর টেনশন হচ্ছে। তবে ওর বড় ভাই আছে, ওর কাছে যা পাহাড় সমান টেনশন সেটা বড় ভাইকে বললে সাথে সাথে সলভ করে দেবে। ওর এক এক সময় মনে হয় ও খুব লাকি যে এরকম একটা বড় ভাই আছে। একটু শাসন করে, সেটা ভাই হিসেবে ঠিক আছে। তবে এই শাসনের মাঝেও কাব্য ভালোবাসা খুঁজে পায়। শ্রাবণ রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। শরীরটা কেমন গরম গরম লাগছে, সাথে শরীরটা ম্যাজম্যাজ করছে, হয়তো বৃষ্টিতে ভেজার কারণে। এই একটি কারণেই ও বৃষ্টিতে ভেজে না। আর তখন হিয়ার সাথে বৃষ্টিতে ভেজার লোকটাও সামলাতে পারেনি। শ্রাবণ ফোনটা রেখে কাত হয়ে শুলো। হিয়া আধা ঘন্টা পরে রুমে এলো। শ্রাবণকে শুয়ে থাকতে দেখে কোনো শব্দ করলো না। রিডিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে বইগুলো সব গুছিয়ে রাখলো। গোছগাছ শেষে হিয়া ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে হাত মুখ মুছতে মুছতে রুমে পা রাখলো। শ্রাবণকে তখনও শুয়ে থাকতে দেখে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এলো। শ্রাবণের পাশে শুলো। শ্রাবণ চোখ খুলছে না দেখে নিজেও একটু এগিয়ে গিয়ে ঘেঁষে শুলো। শ্রাবণ চোখ খুলে বলল, কি হয়েছে? কই কিছু না তো। আর আপনার শরীরটা তো গরম, জ্বর আসবে মনে হয়। শ্রাবণ হুট করেই হিয়ার ওপরে উঠে পড়লো। প্রতিদিনের মতো হিয়ার গলায় মুখ গুজে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ওর শরীর ঘুমের দিকে টানছে না। আস্তে আস্তে মাথা তুলে হিয়ার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটে ঠোঁট মিশিয়ে নিল। হিয়া আবেশে চোখ বন্ধ করে নিল। মিনিট 5 পরে শ্রাবণ হিয়ার শাড়ির আঁচল হাত দিয়ে সরিয়ে দিল। হিয়া শ্রাবণের শার্ট খামচে ধরলো। শ্রাবণ মাথা তুলে নেশালো দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখে চোখ পড়তেই হিয়া লজ্জা পেয়ে গেল। শ্রাবণ দরজার দিকে এক পলক তাকিয়ে হিয়ার দিকে তাকিয়ে বলল, চোখ খোলো। হিয়া তৎক্ষণাৎ পিটপিট করে তাকালো। শ্রাবণ জড়ানো গলায় বলল, লজ্জা করছে বুঝি? শ্রাবণ হেসে বলল, করবেই, আজ থেকেই শুয়ে যাও। সকাল 9টা। তৌকির চৌধুরী নিজে এসে শ্রাবণের রুমের দরজায় নক করছেন, বলতে গেলে দরজায় চাপড় মারছেন আর বলছেন, শ্রাবণ কই তুমি? অফিসে দেরি হচ্ছে। শ্রাবণ। কথাগুলো রুমের বাইরে সীমাবদ্ধ রইল। দরজা ধাক্কানোর শব্দ পেয়ে হিয়ার কাঁচা ঘুমটা ভেঙে গেল। শ্রাবণ ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। হিয়া নিজেকে না ছাড়াতে পেরে গলা উঁচিয়ে বলল, হ্যাঁ বাবা বলুন। হিয়া জিভে কামড় বসিয়ে বিড়বিড় করে বলল, কথাও তো শুনতে পাবে না, আমাকেই উঠতে হবে। কিন্তু কি করে উঠবো? হিয়া অনেক কষ্টে শ্রাবণকে সরিয়ে নিচে উঠে বসলো। ভেজা চুলগুলো বেঁধে বড় করে ঘোমটা দিয়ে দরজা খুলে দিল। তৌকির চৌধুরী কিছুটা ঘুরে দাঁড়িয়ে বলল, শ্রাবণ কোথায় মা? উনি ঘুমোচ্ছে। তৌকির চৌধুরীর কপালে ভাঁজ পড়লো। কি, এখনো ঘুমাচ্ছে? ওকে ডেকে অফিসে যেতে বলো। আমি অফিসে চলে গেলাম। ঠিক আছে বলছি। একটু তাড়াতাড়ি যেতে বলো। আচ্ছা। তৌকির চৌধুরী চলে গেলেন। হিয়া দ্রুত শ্রাবণের কাছে এসে বসলো। শ্রাবণের পিঠে হালকা হাত দিয়ে ধাক্কা দিতে দিতে বলল, এই যে শুনছেন, এই যে উঠুন না, বাবা অফিসে যেতে বলেছে। এই যে শুনছেন? শ্রাবণ ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠলো, কি হয়েছে? বাবা আপনাকে অফিসে যেতে বললো। যাব না। কি? বললাম তো যাব না, কিন্তু বাবা যে তাড়াতাড়ি যেতে বললো। কয়টা বাজে যে এত আগেই অফিসে যাব? হিয়া বিছানার সাইড টেবিলে ঘড়ির দিকে তাকিয়ে বলল, 9টা 7 বাজে। শ্রাবণ নাকমুখ কুঁচকে নিয়ে বলল, কত? 9টা 7 বাজে। টাইম শুনে শ্রাবণের মস্তিষ্ক সজাগ হতেই সে উঠে বসলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যি 9টা বেজে গেছে। আর একটু পরে একটা মিটিং শুরু হবে। আর ওর মাথায় ছিল না। শ্রাবণ বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে কাভার্ড খুলে ফর্মাল ড্রেস বের করে রেডি হয়ে নিল। হিয়া বিছানা গুছিয়ে বসে রইল আর শ্রাবণের দিকে তাকিয়ে রইল। শ্রাবণ আয়নায় হিয়াকে দেখে বলল, কি হয়েছে? হিয়া মাথা নাড়লো।
শ্রাবণ রেডি হয়ে ওয়ালেট আর ফোন পকেটে ভরে নিল আর গাড়ির চাবিটা হাতে নিয়ে বের হতে নিল। হিয়া দাঁড়ালো। শ্রাবণ এগিয়ে এসে হিয়ার কাছে দাঁড়িয়ে বলল, বৌজান কি হয়েছে? হিয়া আদুরে গলায় বলে উঠলো, আজকে থাকুন না, ভালো লাগছে না। শ্রাবণ হেসে বলল, আমি থাকলে কি ভালো লাগবে? হিয়া মাথাটা হালকা উপর নিচ নাড়িয়ে বলল, হুম। শ্রাবণ হিয়াকে বক্ষে জড়িয়ে বলল, কতটা ভালো লাগবে শুনি? অনেক অনেক অনেক। আজকের মতো থাকো বৌজান, আর প্রাইভেটে যেতে হবে না তোমাকে। যাবো না, ভালো লাগছে না। ঠিক আছে, বাড়িতেই থাকো তাহলে। এখনই চলে যাবেন? হুম। শ্রাবণ হিয়াকে ছেড়ে কপালে চুমু খেয়ে বলল, তাড়াতাড়ি আসার চেষ্টা করব। ঠিক আছে, যদি না আসেন তাহলে কিন্তু রাগ করবো। শ্রাবণ হেসে বলল, আমার কোনো টেনশন নেই, কারণ রাগ ভাঙাতে জানি আপনার। হয়েছে, এখন যান, তাড়াতাড়ি যেতে বলেছে। শ্রাবণ অবাক হওয়ার ভঙ্গিমায় বলে উঠলো, বাব্বা, একটু আগে নিজেই বললো আজকের দিন থাকতে, আর এখন বলছে তাড়াতাড়ি যেতে। কি আর করার, যেতে হবে। থাকো তাহলে, কিছু লাগলে কল দিও। ঠিক আছে। শ্রাবণ চলে গেল। হিয়া ওর পেছনে পেছনে নিচে এলো। ড্রয়িং রুমে এসে দেখলো সাবিয়া চৌধুরী বসে আছেন। তিনি শ্রাবণের জন্য অপেক্ষা করছিলেন। শ্রাবণ তার সামনে গিয়ে বলে উঠল, আম্মু চলো। কিছু খাবে না? না আম্মু, অনেক লেট হয়ে গেছে, হাতে সময় নেই, চলো অফিসে কিছু খেয়ে নেব। ঠিক আছে চলো। সাবিয়া চৌধুরী উঠে হিয়ার কাছে এসে বললেন, হিয়া, আজকে অফিসে যেতে হবে মা। বাড়িতে ফাহিমা আপা আছে, কাব্য আছে, ওদের সাথে কথা বলো আর সময় মতো খেয়ে নেবে। হিয়া মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, সাবধানে থাকবেন। আচ্ছা। শ্রাবণ বেরিয়ে গেল। পেছনে পেছনে সাবিয়া চৌধুরীও চলে গেলেন। হিয়া সোফায় বসে পড়লো, টিভিটা অন করে একটা মুভি প্লে করলো। কাব্য নিচে এসে হিয়াকে বলল, ভাবি প্রাইভেটে যাবে না? আজকে যাব না, ভালো লাগছে না, কালকে থেকে যাব। ও আচ্ছা, খেয়েছো? না, খাবো। কখন খাবে? 10টা বেজে আসলো প্রায়, এখনই খেতে বসো, না হলে কিন্তু ভাইয়াকে বলে দেবো। হিয়া টিভিটা অন করে উঠে চলে গেল ডাইনিং টেবিলের দিকে। কাব্য সোফায় বসলো। ওদিকে হিয়া অল্প কিছু খেয়ে উঠে পুনরায় সোফায় এসে বসলো। কামাল তৌকির চৌধুরীকে অফিসে নামিয়ে দিতে গেছে, বাড়িতে আর ড্রাইভার রাখা হয়নি, তাই শ্রাবণী গাড়ি ড্রাইভ করতে উঠে বসলো। সাবিহা চৌধুরী ছেলের পাশের সিটে বসলেন। শ্রাবণ দ্রুত ড্রাইভ করে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর সাবিহা চৌধুরী খেয়াল করলেন শ্রাবণ কিছু একটা নিয়ে কমফোর্টেবল নয়, বিশেষ করে সিটে হেলানি দিতে পারছে না। সাবিহা চৌধুরী আরো মিনিট 5 একই রকম দেখলেন। শ্রাবণ, কিছু হয়েছে? মানে, আর ইউ ওকে? ওকে। শ্রাবণ মনে মনে বলল, ওকে না ছাই, উফ, পিঠের মাংস মনে হচ্ছে ছিলে গেছে। বজ্জাত মেয়েটা নখ দিয়ে ভালোই অত্যাচার করেছে। আজকে বাড়িতে ফিরেই এই মেয়ের নখ আগে কেটে দেব। আরো কিছুক্ষণ সাবিহা চৌধুরী শ্রাবণের এই অবস্থা দেখে বললেন, শ্রাবণ, সিরিয়াসলি তুমি ঠিক আছো? ঠিক আছি। এদিকে কাব্য আর হিয়া বসে টিভি দেখছে। হঠাৎ কাব্যর ফোন বেজে উঠলো। নামটা দেখে আবার বন্ধ করে রাখলো। আবারও ফোনটা বেজে উঠলো। হিয়া আর চোখে তাকিয়ে দেখলো নামটা, কিন্তু স্পষ্টভাবে দেখতে পেল না। কাব্য হাসার চেষ্টা করে উঠে চলে গেল বাইরের দিকে। ফোনটা রিসিভ করে তপ্ত গলায় বলল, এতবার কল করার কি দরকার? আপনি না বললেন আজকে আসবেন প্রাইভেটে? বলেছিলাম, কিন্তু যাব না। কেন? ইচ্ছে হচ্ছে না তাই। এমন করে কথা বলছেন কেন? ভালো করে বলতে পারেন না? না, আমার মুখ দিয়ে ভালো কোনো কথা বের হয় না। কালকে আসবেন? পরে জানিয়ে দেব, রাখছি। কাব্য ফোনটা কেটে দিল। ফোনের ওপাশে থাকা ব্যক্তি নেহা মনটা খারাপ করে রইল। মনে মনে বলল, একটু ভালো করে কথা বলতে পারেন না? সবসময় এমন করার কি দরকার?